তাহলে আমরা একটা নতুন ফাইল নেব, নতুন ফাইল নিয়ে কাজ শুরু করব। ফরমের মধ্যে আগে থেকে আমাদের একটা ফর্ম নেওয়া ছিল, তো আমরা ফর্ম 2 নামে আর একটা ফর্ম নেব। নিউ ফাইল, ফর্ম 2.html, বাধ্যতামূলক HTML। আচ্ছা, ফর্ম শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। তো আমরা একটা HTML H2 দিয়ে ফর্মের নাম দিচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এবং তার ভিতরে আমরা ফর্ম নেব। ফর্মের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে ইনপুট। ইনপুট ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এর সাথে আর কিছু দিতে হয় না, জাস্ট ইনপুট লিখলেই হবে। কন্ট্রোল H দিয়ে সেভ করব এবং এটাকে আমরা ওপেন করে দেখার চেষ্টা করব। তো আমাদের ফাইলটা সেভ হয়েছে ফর্মের মধ্যে। আমরা যদি একটু দেখি, স্টুডেন্টের মধ্যে HTML এর মধ্যে ক্লাস 4 ফর্ম 2। দেখো এখন আমাদের একটা ইনপুট বক্স, এখানে একটা বক্স দেখাচ্ছে ইউজার, যার ভিতরে আমাদের লেখার একটা সুযোগ দিচ্ছে। তো আসলে যদি আমরা শুধু এরকম ইনপুট বক্স একটা দেই তাহলে আসলে বোঝা যায় না যে এটা আসলে কি কাজের জন্য ব্যবহার হয়েছে ইনপুট। তো এটা বোঝার সুবিধার জন্য বা এটা কি পারপাসে ইউজ হবে, এইটা আরেকটু ইউজারকে বোঝানোর জন্য আমরা একটা লেবেল ব্যবহার করি। ইনপুটের আগে আমরা ব্যবহার করব লেবেল। লেবেলের মধ্যে আমরা বলে দেবো যে স্টুডেন্ট নেম। এখন একটু বোঝা যাচ্ছে যে এটা আসলে কি কাজে ব্যবহার হবে। এখন আমার পেজে যদি অনেকগুলো ইউজার নেম থাকে, অনেকগুলো টেক্সট থাকে, ইনপুট টেক্সট থাকে, তো সেক্ষেত্রে আমাদের এটা বুঝতে কঠিন হবে। ইনপুটের টাইপ আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। এর ভিতর বাধ্যতামূলক একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ, TYP, টাইপ ইকুয়াল টেক্সট। আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে নেম। নেম বলতে এই ইনপুট বক্সের একটা নাম দিতে হবে, এই নামটা আমাদের দিতে হবে। আর রিকোয়ার আমি আপাতত দিলাম না, এটা একটু পরে বোঝাচ্ছি।
ফরমের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার হয়, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। অ্যাকশন হচ্ছে যে এই ফর্মটা সাবমিট দিলে কোথায় যাবে, সেভ করলে কোথায় ডাটাগুলো নিয়ে যাবে। তো এটা আপাতত আমি ব্ল্যাঙ্ক রাখতেছি, এবং মেথড আপাতত পোস্ট রাখলাম, পরে এটা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তাহলে নাম জাতীয় যত তথ্য আমরা ব্যবহার করব সবগুলোই টাইপ হিসেবে টেক্সট ব্যবহার করব, যেমন ফাদার নেম, মাদার নেম, এই জাতীয় তথ্যগুলো নেওয়ার জন্য আমরা ব্যবহার করব ইনপুট টাইপ টেক্সট। আমরা যদি ইমেল নাম্বার তথ্য নিতে হয় কখনো, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করব ইমেইল, আর এইখানে ইউজার নেম হিসেবে ব্যবহার করব ইমেইল, এবং টেক্সট হিসেবে এখানে টাইপ হিসেবে ব্যবহার করব ইমেইল। কন্ট্রোল এস। এরপরে আর একটা টাইপ ব্যবহার করব, সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড টাইপ হবে পাসওয়ার্ড এবং নেম হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলে টাইপ যদি আমরা পাসওয়ার্ড টাইপ যদি পাসওয়ার্ড দেই, সেক্ষেত্রে আমরা যদি ভিতরে কোনো কিছু টাইপ করি সেক্ষেত্রে পাসওয়ার্ডের মতো দেখাবে, অর্থাৎ কোনো ডাটা দেখতে পারবো না যে কি টাইপ করা হয়েছে। তো আমি আগে একটু লিখে নেই, তারপরে বিস্তারিত ব্যাখ্যা আর একটু করতেছি। আরেকটা ইনপুট টাইপ আছে মোবাইল নাম্বার, তো এটা মোবাইলের জন্য আমরা ব্যবহার করি। আর ভ্যালু, মিনিমাম, ম্যাক্সিমাম, এই দুটো জিনিস আমি একটু পরে বোঝাই, একটু উঠাই দিলাম। একটা ফর্মে বাধ্যতামূলক আরো দুইটা ইনপুট লাগে, যার ভিতরে একটা হচ্ছে যে সাবমিট, আর এটা হচ্ছে রিসেট। তো সাবমিট এবং রিসেটের জন্য দেখো, এখন পুরো ফর্মটা যদি আমি দেখি, এই ফর্ম প্রথম হচ্ছে স্টুডেন্ট নেম, তো আমরা ইচ্ছা মতো আমাদের নাম দেব। ইমেল ব্যবহার করবো একটা, তো এইখানে যেহেতু আমি ইমেল টাইপে ইমেল দিছি, যদি এইটুকু না দিই তাহলে আসলে পার্থক্যটা কেমন হয় একটু দেখাচ্ছি। এখন যদি আমি একটু সাবমিট দেই, তাহলে ইমেইলের জায়গায় আমাকে আটকে দিচ্ছে, অর্থাৎ একটা @ দিতে হবে বাধ্যতামূলক। তাহলে একটা @ দিলাম, তারপরে এখানে আমার আরো মিনিমাম 2-3টা ক্যারেক্টার ইউজ করতে হবে। এরপরে যদি আমি সাবমিট দেই তাহলে এটা নেবে।
এবং সাবমিট দেওয়ার পরে আমি এই ফর্মের মধ্যে যেই অ্যাকশনের মধ্যে যেটা দিব সেই জায়গায় আমার ডাটাটা নিয়ে যাবে, পরে পেজে ওপেন হবে। আচ্ছা, এখন যতটুকু আমি দেখাইলাম এইটুকুর মধ্যে কার কি সমস্যা আছে একটু বললে ভালো হয়, তারপরে আমরা আর একটু বিস্তারিতের মধ্যে যাব। হ্যাঁ সাইমাম বলো। স্যার জিনিসটা বুঝলাম না, আরেকবার বুঝাবেন একটু? হ্যাঁ বুঝাবো, তুমি বুঝতেছো না কোন জায়গায় সেটা বলো আগে। স্যার বি আরটা কেন দিলেন? আচ্ছা, বিয়ারটা কেন দিলাম, আচ্ছা ঠিক আছে, আর আর কি বলো। স্যার আমাকে পুরোটা আরেকবার বুঝা দেন। ওকে, পুরো কোড দেখতে পাচ্ছ এখন প্রথম থেকে? এই অংশটুকু তো আমরা জানি, এই অংশটুকু বেসিক কোড ছিল, এইটুকু আমি একটু হাইড করে রাখলাম। এই ফর্ম থেকে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ফর্ম মানে হচ্ছে যে ইউজারের কাছ থেকে আমরা কোনো তথ্য নেব। তথ্য নেওয়ার জন্য ইউজারের কিছু লেখার সুযোগ দেব, যে এখানে ইউজার অর্থাৎ ব্যবহারকারী তাদের তথ্যগুলো দেবে, সেই তথ্যগুলো সেভ করতে পারে, যাতে ডাটাবেজে আমরা সেভ করে পরবর্তীতে অন্য অন্য কাজগুলো করব। তো এই ফর্মের জন্য প্রথম যে এই ট্যাগটা ব্যবহার করতে হয় সেটার নামই হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তার ভিতরে বাধ্যতামূলক দুইটা অ্যাট্রিবিউট। একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যাকশন, অর্থাৎ ফর্ম সাবমিট করলে কোথায় যাবে এটা বলতে হবে। আর দুই নাম্বার হচ্ছে মেথড। মেথড হচ্ছে কি পদ্ধতিতে ফর্মের ডাটাগুলো পাঠানো হবে। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে লেভেল ট্যাগ। লেভেল ট্যাগের কাজ হচ্ছে আমার ইনপুটের লেভেলগুলো দেখানো, অর্থাৎ ইনপুটের আগে আমরা যখন লেভেলটা ব্যবহার করব তখন আমার লেভেলের নামগুলো দেখাবো। যেমন এখানে স্টুডেন্ট নেম ব্যবহার করছি, যার কারণে আমাকে এই জায়গাতে স্টুডেন্ট নেমগুলো দেখাচ্ছে। যেমন ধরো যে আমি এই যে এই জায়গায় স্টুডেন্ট লেভেল হিসেবে এখানে কি ব্যবহার করছি, নেম, স্টুডেন্ট নেম। এইটা আমরা এই যে এই জায়গায় আসছে। আবার এই জায়গায় লেভেল ব্যবহার করছি ইমেইল, এই ইমেইলটা আমার এই যে এই জায়গায় ইমেইল হিসেবে আসছে। তাহলে লেভেলটা আশা করি তোমরা বুঝতে পারছো লেভেল কেন ব্যবহার করা হয়। লেভেলের মধ্যে আর কারো ঝামেলা আছে বলো? না স্যার। লেভেল নেওয়ার কারো কারো ঝামেলা নাই? লেভেলের পরে আসো, বিআর ট্যাগটা আমি কেন ব্যবহার করলাম, প্রশ্ন হচ্ছে এটা, তাই তো? এই যে বিআরটা কেন ব্যবহার করা হয়েছে, এটাই তো প্রশ্ন। আচ্ছা, বিআর ব্যবহার করা হচ্ছে লাইন ব্রেকের জন্য, অর্থাৎ আমি যদি বিআরটা ব্যবহার না করি তাহলে এই লেখাগুলো একই লাইনে থাকবে। যেমন ধরো যে আমি যদি বিআরটাকে উঠাই দিই, দেখো এই বিআর দুটো আমি উঠাই দিলাম, এখানে রাখলাম না। দেখো আমি এটা একটু বড় করতেছি, তাহলে বুঝতে পারবা। এবার বুঝতে পারছো যে বিআর কি কারণে ব্যবহার করছিলাম? স্যার বি আর কি সবসময় দুইটা দুইটা করে ব্যবহার করা লাগে? না, একটা বিআর ব্যবহার করলে একটা লাইন ব্রেক হবে। যেমন আমি এখানে একটা বিআর দিলাম, এই বিআরটা তুলে দিলাম, এখানে দিয়ে দিলাম একটা, কন্ট্রোল এস দিলাম এবং সেভ দিলাম। দেখো এরপরে আমাকে দেখাচ্ছে একটা লাইন ব্রেক হয়েছে, কিন্তু দুইটা পাশাপাশি লেগে গেছে।
এই যে লাগে গেছে, এই জন্য আমি আবার বিআর দিছি যাতে আর একটা লাইন ব্রেক হয়, মানে আর এক লাইন পরে থেকে লেখাটা শুরু হয়। এই জন্য আমরা পর দুইটা করে বিআর ইউজ করছি। তুমি যদি আরো দুইটা দাও তাহলে লাইন আরো ফাঁকা হবে। আমার যদি আর একটা বিয়ারের দরকার হয়, ধরো আর একটা বিয়ার দিলাম, আর একটা বিয়ার দিলাম, তাহলে লাইন আরো ফাঁকা হইলো, লাইন আরো ফাঁকা আছে। তাহলে বিয়ার বিয়ার নেওয়ার কারো মনে হয় প্রশ্ন নাই? আছে? না স্যার। আচ্ছা, বিয়ার গেল। এরপরে আসি তাহলে ইনপুটের বিষয়। ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ মাথায় রাখবা। ইনপুট ট্যাগ দিলে সাধারণত আমাকে লেখার সুযোগ দিবে, আর কিছুই না। এখন এই যে লেখার সুযোগটা আমাকে দিবে, তো আমরা ফর্ম পূরণ করতে যাই দেখি বিভিন্ন রকমের ফর্মের তথ্য পূরণের জন্য বিভিন্ন রকমের ফরম্যাট থাকে। যেমন জন্ম তারিখ লেখার জন্য একরকম, হ্যাঁ, তারপরে ইমেইলের জন্য একরকম, পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ড যদি আমি টেক্সটের মতো করে দিই, পাসওয়ার্ড আর এই নাম একই রকম যদি দিতাম, তাহলে আমি যখন পাসওয়ার্ড লিখবো তখন তো আমার পাসওয়ার্ডও দেখা যাবে। যেমন এই পাসওয়ার্ড এখানে লিখছি, বাট এখানে টাইপ যদি আমি টেক্সট দিতাম, টিএক্সটি টেক্সট। এখন একটু দেখো তাহলে কি হবে, এটা যদি আমি রিলোড দেই, এখানে যখন আমি পাসওয়ার্ড দিতে যাব তখন যে কেউ আমার পাসওয়ার্ডটা দেখতে পারবে। এই জন্য আমরা এই জায়গাগুলো, এই পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড টাইপ হিসেবে ব্যবহার করব পাসওয়ার্ড। পাসওয়ার্ড তাহলে নাম, নামের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। তবে ইমেলের ক্ষেত্রে টেক্সট ব্যবহারের চেয়ে ইমেল ব্যবহার করলে সুবিধা আছে। তাহলে ভুল করেও ইমেলে যেহেতু অবশ্যই @ চিহ্ন লাগবে, এই জন্য আমাকে ইমেলের ক্ষেত্রে ইমেল দিতে হবে, এটা সুবিধা। তাহলে নাম গেল, ইমেল গেল, পাসওয়ার্ড গেল। এবার মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে যখন আমি নাম্বার ব্যবহার করবো তখন দেখো আমাকে এই যে এরকম একটা চিহ্ন দেবে, যার কারণে আমি এটা আপ ডাউন করে এই সংখ্যাগুলোকে কম বেশি করতে পারবো। এইটা আমাদের রেজাল্টের ক্ষেত্রেও ব্যবহার হয়। রেজাল্টে যখন আমরা নাম্বার ইনপুট দেই, ধরো একটা সফটওয়্যার বানাইলাম, যে সফটওয়্যারে তোমাদের রেজাল্ট নাম্বার দিলে রেজাল্ট তৈরি করে দিবে। তো রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে আমাকে নাম্বার যে তোলার সুযোগ দিবা, সেই ক্ষেত্রেও তোমাকে ইনপুট টাইপ নাম্বার ব্যবহার করতে হবে। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? এইটুকুর মধ্যে স্যার বলো। ওই লাস্টের টুকু ইনপুট রিসেট আর সাবমিট আরেকবার বুঝিয়ে দিতে। ওইটুকু তো বলি নাই, আমি বললাম যতটুকু এখন বলছি এতটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বলো। নাম, না স্যার। আচ্ছা নাম, আচ্ছা এবার আসি ইনপুট টাইপের রিসেট এবং সাবমিটের ব্যাপারে। প্রথম আসি সাবমিটের বিষয়। সাবমিটটা করে কি, আমি এই যে ফর্ম লেখার পরে এটা তো কোথাও পাঠাতে হবে না, খালি ইনকে লিখলি হয়ে যাবে। যেমন তুমি একটা ফর্ম পূরণ করছো, এই ফর্ম পূরণ করে তোমার কাছে রাখা দিলা। ধরো আজকে তোমাদের স্কাউটের জন্য একটা ফর্ম দেওয়া হলো, স্কাউট যারা করতে আগ্রহী তারা ফর্মটা পূরণ করবা। তো পূরণ করার পরে কি করবা, তোমার বাসায় বালিশের নিচে রাখা দিবা না কি করতে হবে বলো? স্যার ওটাকে জমা দিতে হবে। অবশ্যই জমা দিতে হবে। তো এই ফর্মটা যে এভাবে লিখলাম, ইউজার লিখলো, লেখার পরে এটা যদি জমা না দেয় তাহলে তো এটা আমার কাছে আসবে না, ডাটাবেজে আসবে না। তো এই জমা দেওয়ার জন্য আমরা ব্যবহার করি সাবমিট। তাহলে ইনপুট টাইপ সাবমিট দিলে এইখানে ক্লিক দিলেই সাবমিট আসবে। এই যেখানে যে সাবমিট লেখা, এটা কিন্তু এই টাইপ সাবমিটের জন্য আসে নাই, এটা আসছে ভ্যালুর জন্য। আর নেমটা কি কি কারণে ব্যবহার করা হয়? নেম ব্যবহার করা হয় পরবর্তীতে এই ট্যাগগুলোকে ধরা বা অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। সামনের দিকে আমরা এটা আরো ভালো বুঝতে পারবো, এই মুহূর্তে হয়তো না বুঝতে পারলেও সামনে বুঝতে পারবো। আর ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে এই যে সাবমিট লেখা, উপরের যে লেখাটা, যেমন আমি যদি এই জায়গায় লিখি জমা দিন, জমা করুন বা জমা দিন, দেখো এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে এই জায়গাতে আমার কি জমা দিন লেখা আসছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভ্যালু কি কাজে ব্যবহার হচ্ছে। ভ্যালু হচ্ছে জাস্ট দেখাবে ফর্মের উপরে, সরি ওই বাটনের উপরে যেই লেখাটা আমরা দেখাতে চাই সেটা ভ্যালুর মধ্যে আমাকে দিতে হবে। আর এটা হলো রিসেট। রিসেটের কাজ কি, যেমন আমি ফর্ম লিখছি, অনেকটুকু লেখার পরে মনে হয়েছে যে আমার তথ্য ভুল আছে, তাহলে আমি কি এইগুলোকে একটা একটা করে মুছে ফেলবো? না, এই একটা একটা করে মুছে যাতে না ফেলতে হয় এই জন্য আমরা ব্যবহার করি রিসেট।
রিসেটে ক্লিক করলে আগে সব ডাটা মুছে যায়। রিসেটের এই ভ্যালু একই কাজ করে, যেমন মুছে ফেলুন যদি আমি লিখে দিতাম মুছে ফেলুন, দেখো এখন এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে আমার এখানে আসবে মুছে ফেলুন। এবার বলো সাবমিট আর রিসেটের মধ্যে কোনো ঝামেলা কারো আছে কিনা? তাহলে আশা করা যায় যে সাবমিট এবং রিসেট নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই আগের। তাহলে এই যতটুকু আজকে দেখাইছি এতটুকুর মধ্যে আশা করা যায় আর কারো কোনো সমস্যা থাকার কথা না। সাইমাম কিছু বলতে চাও? স্যার ওই নেমটা কেন দিলেন? নেম নেমটা তো বললামই যে নেমটা নিয়ে আমরা পরে কাজ করব, আপাতত নেমটা বিষয় বুঝে আসবে না তোমাদের। নেম ব্যবহার করছি, নেম নিয়ে আরো কাজ হবে। নেম মানে জাস্ট এতটুকু মনে রাখো, প্রত্যেকটা মানুষের যেমন একটা করে নাম থাকে, প্রত্যেকটা ইনপুটেরও একটা করে আলাদা আলাদা নাম রাখতে হবে। যদি নাম না রাখি তাহলে একাধিক তথ্য মানে কোন ডাটা দিয়ে কি কি ফাইল যাবে, মানে কি তথ্য যাবে, এইটা ডেভেলপার যে সাইটটা ডেভেলপ করবে সে বুঝতে পারবে না। যেমন মনে করো যে দুইটা নাম লেখছো এখানে, স্টুডেন্ট নেম এটাও একটা ইনপুট, আবার এটাও একটা ইনপুট, তাহলে এই কোন ইনপুটের মধ্যে কি তথ্য আছে এটা রিসিভ করার জন্য আমরা নাম ধরে বুঝতে পারবো। যখন আমার ডাটাবেজে এই তথ্যগুলো সেভ হবে তখন সাবমিট দেওয়ার পরে এই নামের মাধ্যম দিয়ে যাবে। আমি যদি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, দাঁড়াও, এই যে পোস্টের পরিবর্তে আমি যদি এখানে গেট ব্যবহার করি, জিইটি গেট, তাহলে তোমরা আর একটু বুঝতে পারবা। এখন যদি একটু দেখো, আমি এটাকে রিলোড দিচ্ছি আর একবার, ফর্ম পেজে আসলাম, রিলোড দিলাম, একটু এটা বড় করি, একটু খেয়াল করো ইউআরএল এর দিকে, খেয়াল করো এই ইউআরএলটা একটু খেয়াল করো। আমি এখন যখন নাম লিখতেছি, ধরো আমি একটা নাম লিখলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, মোবাইল নাম্বার দিলাম না মনে করো। এবার যখন সাবমিটটা জমা দিচ্ছি, একটু সবাই এই উপরের অংশটুকু খেয়াল করবা, এই জায়গাতে কি লেখা আসে একটু খেয়াল করো। জমা দিন ক্লিক করলাম, দেখো এই জায়গায় দেখো প্রথম ফর্ম ডট পিএসপি এই লেখাটা আসছে। এই ফর্ম ডট পিএসপিটা কোথা থেকে আসলো? এই দেখো এইখানে আমি লিখে দিয়েছিলাম অ্যাকশনের মধ্যে ফর্ম ডট পিএসপি। আমি আগেও বলছিলাম এই ফাইলটা কোথায় যাবে এটা আমাকে এখানে বলে দিতে হবে। যেহেতু আমি ফর্ম ডট পিএসপি লিখছি, যার কারণে আমার এই তথ্যগুলো নিয়ে সে ফর্ম ডট পিএসপি নামের একটা পেজ খোঁজার চেষ্টা করতেছে এবং সেই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই যে নেম যে ব্যবহার করছি, দেখো এখানে কি ব্যবহার করছিলাম, নেম, স্টুডেন্ট নেম। দেখো আমি এই যে স্টুডেন্ট নেমের মধ্যে এই যে দেখো ওই স্টুডেন্ট নেমটা এই জায়গায় আসছে, স্টুডেন্ট নেমের ভিতরে আমি যে টাইপ করছিলাম সেটা আসছে। অ্যান্ড ইমেল, ইমেলটা কোথায় থেকে আসলো? ইমেল আসছে এই যে নেম ইমেল এইটা, এবং নেম পাসওয়ার্ড, নেম মোবাইল, এই তথ্যগুলো এইভাবেই কাজ করে। এই যে এখানে মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে গেছে, হ্যাঁ, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড নিয়ে গেছে, যে পাসওয়ার্ডটা আমি দিছিলাম। তারপরে ইমেলের মধ্যে যে ইমেল দিছিলাম সেই ইমেলটা এখানে নিয়ে আসছে। অর্থাৎ এই নামগুলোর সাহায্যে আমরা ডাটাগুলোকে রিসিভ করব পরবর্তীতে। আশা করা যায় এবার তোমরা বুঝতে পারছো কিছুটা, যদিও এটা একটু কঠিন হবে, কারণ যখন আমরা ডেভেলপ করতে যাবে তখন তুমি এই বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবা, ব্যবহারিক দেখতে পারবা, তখন বুঝতে পারবা। এখন এতটুকু মনে রাখো যে প্রত্যেকটা মানুষের যেমন একটা নাম থাকে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা ইনপুটের একটা আলাদা আলাদা নাম থাকবে। এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন একটু আমাকে কনফার্ম করো যে আগের দিনে ক্লাস করছো ফর্ম নিয়ে, এরকম কেউ আসো কিনা? এখানে থাকলে আমি অ্যাডভান্স ক্লাস নেব, না হলে আজকের ক্লাস এখানে শেষ করে দেব। আগে যারা ক্লাস করছো গতদিন ফরমের, তাদের ভিতর কেউ আসো এখানে? ফরমে ক্লাস করছে এরকম কেউ নাই? কথা বলতে হবে, কথা না বললে তো আমি বুঝতে পারবো না। না স্যার।
তাহলে মনে হচ্ছে যে এখানে যারা আছো মোটামুটি সবাই নতুন। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের জন্যই বলি, আর দুইটা জিনিস তোমাদের দেখায় শেষ করে দেই যেহেতু পুরাতন গুলো নাই। সাবমিট এবং রিসেটে যেমন ভ্যালু ব্যবহার হয়েছে, এই ট্যাগগুলোতে অন্য অন্য ইনপুট ট্যাগের ভিতরেও আমরা চাইলে ভ্যালু ব্যবহার করতে পারি। যেমন ইমেল, সরি, এই যে আমরা মোবাইল নাম্বার, এখানে ভ্যালু ব্যবহার করি, যদি ভ্যালু 017 এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম ব্যবহার করছি, দেখো। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমামটা একটু পরে বুঝাই। ভ্যালু যদি আমরা ব্যবহার করি, ভ্যালু মানে যেমন এই যে এখানে যেমন জমা দিন লেখা ছিল, ঠিক ভ্যালু এখানে ব্যবহার করার কারণে 017 দেখো এখানে অটোমেটিক লেখা আগে থেকেই লেখা রয়ে গেছে। এখন আমরা কোনো কিছু টাইপ করলে এরপরে থেকে শুরু হবে। আমরা চাইলে এই 7 কে উঠায় দেওয়া এখানে 5ও লিখতে পারি। এবার আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কি? প্লেস হোল্ডার হচ্ছে ভ্যালুর মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। দেখো, প্লেস হোল্ডার হচ্ছে, দেখুন আপনার নাম লিখুন। এই যে আপনার নাম লিখুন, এই লেখাটা জাস্ট শুধু দেখা যাচ্ছে, আমি যখন লেখা শুরু করবো এই লেখা অটোমেটিক চলে যাবে। এইটা অনেকটাই আমাদেরকে বোঝানো হয় যে এইখানে তোমার আপনার নাম লিখুন। এই তারপরে ইমেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ যেই ফিল্ডগুলোতে আমরা যা লিখতে চাই, মানে ইউজারের কাছ থেকে যে তথ্যটা নিতে চাই, সেইটা আমরা প্লেস হোল্ডারের মধ্যে দিতে পারি। আর প্লেস হোল্ডার ব্যবহার করলে অনেক সময় লেবেল ব্যবহার না করলেও চলে। আরেকটা ফিল্ড আছে, সরি, আরেকটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিকোয়ার। রিকোয়ার অ্যাট্রিবিউটের কাজ কি? রিকোয়ার হচ্ছে বাধ্যতামূলক, অর্থাৎ দেখো এখন যদি আমি একটু রিলোড দেই, যে আমি যে ফাইলটা জমা দিতে চাই, তাহলে আমাকে এখানে বলতেছে প্লিজ ফিল আউট দিস ফর্ম ফিল্ড। অর্থাৎ এই ফর্মটা সাবমিট দিতে গেলে অবশ্যই আমাকে এই ফিল্ডে কোনো না কোনো কিছু লিখতে হবে, কোনো নাম লিখতে হবে। কোনো নাম লেখা ছাড়া আমি এই ফর্মটা জমা দিতে পারবো না। ঠিক কোনোভাবে আমি ইমেলের ক্ষেত্রেও একই কথা বলতেছি। অর্থাৎ এই দুইটা ফিল্ড অবশ্যই আমাকে পূরণ করতে হবে। তো যখন আমরা কোনো ফিল্ড বাধ্যতামূলক পূরণ করতে বলবো ইউজারকে, তখন সেই ফিল্ডের ভিতরে অবশ্যই ইনপুটের ভিতরে আমাকে রিকোয়ার শব্দটা ব্যবহার করতে হবে। আর একটা টাইপ আছে, যেমন আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি ব্যবহার করি, জাস্ট বোঝার জন্য আমি এটা দিচ্ছি। ডিজিবল। ডিজিবল দিলে এরা ডিজিবল হয়ে যায়, অর্থাৎ আহ, এইটা আর আমরা ব্যবহার করতে পারবো না। জাস্ট দেখতে পারবো যে এখানে একটা ফিল্ড আছে, কিন্তু আমাকে এখানে আর লেখার সুযোগ দিবে না। এটা ব্যবহার হয় অনেক সময় আমরা যখন ফর্মের তথ্যগুলো এডিট করব। এডিট করলে ফর্মের তথ্যগুলো লেখা আসবে, দেখা যাবে, কিন্তু আমরা চাইলে ওটাকে এডিট করতে পারবো না। যেমন আমরা যখন 6 বা 8 রেজিস্ট্রেশন করি, তো রেজিস্ট্রেশন করার সময় প্রথম যখন আমরা নাম এবং মোবাইল নাম্বার, সরি, নাম এবং জন্ম তারিখ, সরি, জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটা দেই, প্রথমবার দেওয়ার সময় আমরা দিতে পারি। কিন্তু যখন আমরা এইটে যায় আবার রেজিস্ট্রেশন করি, সেই ক্ষেত্রে আমাদের ওই ফিল্ডগুলো আর চেঞ্জ করা যায় না, তখন আমাদেরকে এই ফিল্ডগুলো ডিজিবল আকারে শো করে। তাহলে আজকের মতো তোমাদের জন্য এতটুকুই।
তোমরা এই জিনিসগুলো আমি আহ, এই ফাইলটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে প্র্যাকটিস করবা।